এবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা, আরও যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রওনক খান। স্বাগত আপনাদের দুজনকেই। যাচ্ছে আলোচনায় রেজওয়ানুল হক রাজা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, নিশ্চয় শুনতে পাচ্ছেন। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার করে শপথ নিলেন সিইসি এবং তার কমিশনাররাও। আপনার কাছে প্রশ্ন থাকবে, একই প্রশ্ন নিয়ে আমি রাশেদা রওনক খানের কাছেও যাব, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে চ্যালেঞ্জগুলো কি কি, মানে যেগুলো চ্যালেঞ্জ মোকাবিলার কথা বলছেন, চ্যালেঞ্জগুলো কি মনে হচ্ছে? ধন্যবাদ। যদি সব ঠিকঠাক থাকে, মানে যদি ধরেন বড় ধরনের কোনো ডিজাস্টার না হয়, এবং সেটি হওয়ার খুব কোনো আশঙ্কা আমিও দেখি না, যেভাবে চলছে তাতে আমি কোনো ওই ধরনের বড় কোনো চ্যালেঞ্জ দেখি না। কারণ এই পরবর্তী নির্বাচন যে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হবে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আগের নির্বাচনগুলি এত বেশি বিতর্কিত ছিল এবং সেই কারণে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য এই নির্বাচনগুলো অনেকখানি দায়ী। তো আর এই পট পরিবর্তনের পরে আগামী নির্বাচনও কোনো ধরনের তার গায়ে কালি লাগবে এরকম আমার মনে হয় না। সেই হিসাবে আমি তেমন কোনো চ্যালেঞ্জ দেখি না। আমি আর আমার দীর্ঘদিনের এই একজন সংবাদকর্মী হিসেবে আমার যে অভিজ্ঞতা, নির্বাচন কভার করা বলেন বা নির্বাচন ইলেকশন কমিশন বিটেরও একসময় রিপোর্টিং আমি করেছি, আমার কাছে সিম্পল একটা জিনিস মনে হয়, সরকার যদি আন্তরিক থাকে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়া সম্ভব। এটা ইলেকশন কমিশনের সরকার আন্তরিক থেকে ইলেকশন কমিশন কিছু করতে চাইলেও সেটা করতে পারে, মাঠের প্রশাসন কিছু করতে চাইলেও করতে পারে। সুতরাং সরকারের আন্তরিকতাটাই মুখ্য। এবার যেহেতু কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে হচ্ছে, সেই হিসেবে সরকারের কোনো এজেন্ডা নাই, কারণ তারা ইলেকশন করছেন না। তো আমি মনে করি যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এবং সরকারের সব ধরনের সহায়তা এই নির্বাচন কমিশন পাবেন। সেই দিক থেকে গত নির্বাচন কমিশনের বা দলীয় সরকারের অধীনে যে সমস্ত কমিশন কাজ করেছে তাদের মতো এই বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ অনেক কম। তাদের যেটা করতে হবে, কিছুটা প্রস্তুতিমূলক কাজ করা লাগবে। যেমন ধরেন প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন ভোটার লিস্ট আপডেট করা, সীমানা পুনর্নির্ধারণের একটা কিছু জায়গায় ডিবেট আছে, সেটা ঠিক করা। আর তবে তার সবচেয়ে আমি অন্য দিক থেকে একটা চ্যালেঞ্জের কথা বলতে চাই, সিইসি সাহেব নিজেও বলেছেন ইলেকশন কিভাবে হবে, আনুপাতিক হারে হবে নাকি আগেকার ট্র্যাডিশনাল পদ্ধতিতে হবে, সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা বিতর্ক চলছে। তো সেই বিতর্কের নিষ্পত্তি হতে হলে আপনাকে সর্বপ্রথম সংবিধান সংস্কার কমিশন যেটা হয়েছে তাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে। সেটা কিন্তু দেশের মূল আইন, নির্বাচন সংক্রান্ত মূল আইন হচ্ছে সংবিধান, তারপরে আমাদের আরপিও আসে পড়ে। তো সেটি সংবিধান সংশোধন করতে হবে। তার আলোকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে কি আরেকটি আছে, তাদের সুপারিশ আসবে সংবিধান সংস্কারের কমিশনের সুপারিশের আলোকে। তারপরে তার এই দুটো সংস্কার কমিশনের সুপারিশ, সেই সুপারিশ আবার সব পলিটিক্যাল পার্টিগুলির অ্যাকসেপ্ট করতে হবে, তাদের সমঝোতায় আসতে হবে। যে কয়টা সমঝোতা হয় সেই সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবে। সুতরাং এই কাজটুকু সেটি নির্বাচন কমিশনের উপরে বর্তাচ্ছে না, সেটি কমিশন করবে, রাষ্ট্র করবে, সরকারি রাজনৈতিক দলগুলো করবে। তো কমিশনকে সেটা অ্যাডজাস্ট করতে হবে। তো সেটাও আমি খুব মনে করি না যে খুব বড় কোনো সমস্যা। বুঝতে পেরেছি আপনার কথা। রাশেদা রওনক খান, আপনার কাছে আমার একইভাবে সেই চ্যালেঞ্জগুলোর ব্যাপারে আপনিও কি মনে করেন কিনা যে আসলে খুব বেশি চ্যালেঞ্জ নেই? পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি জুড়ে দিতে চাই, সেটি হচ্ছে যে নতুন যেই কমিশন হলো, প্রধান নির্বাচন কমিশনার বললেন যে তারা প্রত্যেকেই সৎ, যোগ্য। আপনার মূল্যায়ন একটু শুনবো যে এই নতুন যে কমিশন হলো সেগুলোর ব্যাপারে আসলে মূল্যায়ন শুনবো, কারণ হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে তারা আসলে কতটা সৎ, যোগ্য ভূমিকা রাখতে পারবে কিনা, কোনো প্রভাবের বাইরে থাকতে পারবে কিনা, সেই সাহসটা দেখাতে পারবে কিনা, সেটিও একটু শুনবো আপনার কাছে। রাশেদা রওনক খান। ধন্যবাদ। আমার প্রথমে মনে হয় প্রথম প্রশ্নের জায়গা থেকে যে এই নির্বাচন কমিশনে আসলে চ্যালেঞ্জ অনেকটুকুই, অনেক
চ্যালেঞ্জ আছে। এই কারণে আমি রাজা ভাইয়ের সাথে একমত যে একটা নির্বাচন, বহুল প্রতীক্ষিত নির্বাচন কমিশন, সেই জায়গা থেকে চ্যালেঞ্জ কম থাকবে, এটা আপাত দৃষ্টিতে মনে হলেও আমার কাছে কেন যেন মনে হয় নির্বাচন ডেট দেওয়া থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটাতে অনেকগুলো ধাপ সরকার, নির্বাচন কমিশন, সংস্কার কমিটি এবং নির্বাচন কমিশন, এই তিন পক্ষকে, অন্যান্য রাজনৈতিক দলকে একত্রে এক জায়গায় আনা সংলাপের মাধ্যমে, বিভিন্নভাবে বৈঠকের মাধ্যমে, বিভিন্ন নেগোসিয়েশন প্রক্রিয়ায়, সেটা খুব একটু চ্যালেঞ্জের মধ্যেই যেতে হবে হয়তোবা। কারণ হচ্ছে আমরা খুব দেখতে পাচ্ছি যে সব দল কিন্তু এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না, যে একেবারে আগামী বছরই প্রথম দিকে একেবারে নির্বাচন দিয়ে ফেলবে, এই ধরনের আহ জায়গাটা খুব বেশি মনে হচ্ছে না। বিভিন্নভাবেই আমরা জেনেছি প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যে বক্তব্য, সেখান থেকেও আমরা বুঝতে পেরেছি যে কেউ কেউ নির্বাচনটাকে পিছিয়ে আগের দেশ সংস্কার, বিভিন্ন খাতে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু আবার প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটা বড় সড় রকমের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব, আজকেও এইমাত্র আমরা নিউজে দেখছিলাম যে বিএনপি কেন্দ্রীয় নেতারা বলছিলেন সংস্কার যত দ্রুত সম্ভব শেষ করেই নির্বাচনে চলে যাওয়া। এবং তারা এটিও বলছেন যে সংস্কারের যে রোডম্যাপ বা যেটি বলা হচ্ছে পদচিহ্ন, সেটি আসলে পরবর্তী সরকারকে সহায়তা করবে, সহায়ক হবে, সেটিও তারা বলছেন। একদম। ফলে ওই জায়গাটায় খুব একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। মূলত আসলে সরকারকে তো প্রথমে তো বটেই, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশনকে। সেই জায়গাটায় আমার মনে হয় একটা নির্বাচন দেওয়া, নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করতে পারবে, কোন কোন দল পারবে না, নির্বাচনে পুরো প্রক্রিয়ার মধ্যে কতটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, এই পুরো প্রক্রিয়ায় আসলে অনেক কিছু, যেহেতু এবারের নির্বাচনটা অন্য যে কোনো সময়ের তুলনায় ভিন্ন হবে, সেই জায়গা থেকে চ্যালেঞ্জগুলো আছে। আর আপনি যেটা বলছিলেন নির্বাচন কমিশন কেমন গঠন হলো, এটা আসলে এখন এই মুহূর্তে ইটস টু আর্লি টু কমেন্ট অন দিস থিং। প্রথমত হচ্ছে যে নির্বাচনটা হলে বোঝা যাবে তারা আসলে কতটা সৎ, কতটা আম, একেবারেই ব্যক্তি এজেন্সি, মানে তাদের নিজস্ব চিন্তা ভাবনা এবং মতাদর্শ, যে কোনো মতাদর্শর ঊর্ধ্বে উঠে নির্বাচনটা তারা সম্পন্ন আসলে করতে পারবে কিনা। পেরেছেন বা চেষ্টা করছেন সেটার উপরে। জি, ধন্যবাদ। রেজওয়ানুল হক রাজা, আপনার কাছেও আমি একটু সংক্ষেপে এই বিষয়টা নিয়ে যেতে চাই, যে আপনার কাছেও আসলে এই মূল্যায়নটা একটু শুনতে চাই, যে নতুন নির্বাচন কমিশনাররা কেমন হলো। না দেখুন, নির্বাচন কমিশনার নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরে এরকমই বলে থাকেন যে তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তারা কোনো কারো কাছে নত হবেন না ইত্যাদি। এটা তো ধরেন বলা হয়ে থাকে সাধারণত। তবে এবারের কমিশনটা একটু অন্যরকম আমার কাছে মনে হচ্ছে, যে তাদের কাউকে খুব বেশি আমরা সেভাবে, মানে এরকম কেউ নন তারা। ইভেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন নিয়ে বহুদিন ধরে কাজ করছেন, তিনি নিজেও বলেছেন যে এই কমিশনের কাউকে তিনি চেনেন না। তবে আমি এটা মনে করি না যে আমাদের চেনাটাও খুব জরুরি। মানে তাদেরকে চেহারায় চেনা বা না জানার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাদের কাজটা কেমন হবে। কারণ আমার না চিনলে ক্ষতি নাই, কিন্তু তারা যদি সঠিকভাবে তাদের কাজটা আসলে ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আসলে সেটি, তাহলে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। জি, দুজনের কাছ থেকেই শুনলাম। আমি নিশ্চয়ই আরও নানা প্রসঙ্গেই শুনবো। একটা বিরতির সময় গেছে, ফিরে এসে আবারও নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় গেছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত। আমাদের সাথে আজকে আছেন রাশেদা রওনক খান এবং রেজওয়ানুল হক রাজা। রাশেদা রওনক খান, আপনার কাছে এবারে যেতে চাই, যেটি হচ্ছে যে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছে বিএনপি, এবং তারা আরেকটি কথা বলেছে যে দেশবিরোধী ষড়যন্ত্রে আওয়ামী লীগ ও তার দোসররা বিদেশে বসে। আমি আসলে ফ্যাসিবাদের উত্থানের কথা থেকে আসলে আলোচনাটা শুরু করতে চাই। আসলে এত মানুষ জীবন দিল, একটা গণ অভ্যুত্থান হলো, আমরা রক্তাক্ত দিন দেখলাম, এত কিছু কি শুধু আসলে একটি নির্বাচন দেওয়ার জন্য কেন বিএনপির দাবি মতে? আপনি কি বলবেন? না, মনে হয় না শুধুমাত্র নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল, এই কারণে যে
ওই যে যেটা আজকে সিএসসি বলছিলেন যে অনেক বছর ধরে মানুষ একটা ভোট কেন্দ্রে যেতে চায় এবং ভোট দিতে চায়, সেই জায়গাটা থেকে সেটা একটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমার মনে হয় যে একেবারে মানে এটা গত আমরা অনেক বছর ধরেই বলে আসছিলাম যে একেবারে তৃণমূল পর্যায় থেকে অনেক দূর পর্যন্ত মানুষজন একক আধিপত্য বিস্তার করছিল সকল জায়গায়। কিছু সুবিধাভোগী মানুষজন, কিছু যেমন বাজার সিন্ডিকেট যদি আমি বলি, বাজার সিন্ডিকেট একটা মানে নৈরাজ্য তৈরি করেছিল, এবং এই বাজার সিন্ডিকেটের নৈরাজ্য থেকে আমরা এখনো মুক্তি ঘটে নাই। তার মানে হচ্ছে যারা আসলে নৈরাজ্য তৈরি করে, যারা একক আধিপত্য বিস্তার করে এবং যারা আসলে মুনাফা লোভে এবং বাংলাদেশের মানুষকে জিম্মি করতে চায়, তারা আসলে আছে। কিন্তু তারা মানে এটা এমন না যে একটা নির্দিষ্ট সময়কালের বিষয়, তারা রাজনৈতিক আশ্রয় নেয়। হ্যাঁ, কিন্তু তারা আসলে দেশ বিরোধী, তারা রাষ্ট্র বিরোধী, তারা আহ দেশের জনগণের মঙ্গল চায় না, তারা নিজের স্বার্থকে বড় করে দেখে, তারা নিজের পাচার করা অর্থ বিদেশে গিয়ে বাড়ি বানানোর কাজে লাগায় বা সম্পত্তি তৈরি করে। তারা রাজনৈতিক আশ্রয় নিয়ে সেগুলো করে, সেটা তারা সকল সময়ই চাইবে, তারা কিন্তু বসে থাকবে না। হ্যাঁ, তারা ভিন্ন রূপে আসবে, ভিন্ন ভাবে আসবে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি আমরা 5ই অগস্টের পরে যে পরিবর্তনটা আসার কথা, বাজারে আপনি যান, সেই পরিবর্তন কি আছে? এখন শীতের সময় ফুলকপি কততে পাওয়ার কথা? শীতের সময় একদম সবজির বাজার একদমই মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি শীত মানে হচ্ছে একদম যিনি নিম্নবিত্ত, যিনি 3 বেলা খেতে পায় না, তিনিও কিন্তু শাকসবজি খেয়ে চলতে পারে খুব ভালোভাবে। আর এখন মধ্যবিত্তের না বিশ্বাস উঠে যায় একটা শীতের সবজি কিনতে। টমেটোর কেজি আজকেও প্রায় 150 টাকার উপরে, অথচ শীতের সময় টমেটো আমরা দেখতাম ছোটবেলায় পড়ে থাকতো ক্ষেতের মধ্যে। তাহলে এই যে একটা মধ্যস্বত্বভোগী একটা সিন্ডিকেট সকল ক্ষেত্রে, নট তাদের তাদের অনলি দৌরাত্ম্য এই যে কোনোভাবেই বাজারের ক্ষেত্রে, কোনোভাবেই কমছে না। কমছে না। সো ফলে এইটাকে যদি লাগাম টেনে না ধরা যায়, সেটা শুধু বাজারের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে আছে। চাকরির বাজারে আছে, চাকরি বাণিজ্যে আছে, আপনি পোস্টিং বাণিজ্যে আছে, আপনি সকল ক্ষেত্রে পাবেন। হ্যাঁ, সেগুলো যতক্ষণ পর্যন্ত না এই এই শ্রেণীটাকে চিহ্নিত করা যাবে, সেই শ্রেণীটা আসলে যে কোনো সরকারকে একটা ফ্যাসিস্ট জায়গায় চলে যেতে তারা প্রণোদনা যোগায়। এবং আশকারা পাওয়া তো একটা বড় বিষয় আছে সরকারের পর্যায় থেকে, কিন্তু প্রণোদনাটা যোগায়। তো সেই জায়গাটাই কাজ করাটা জরুরি, নয়তো আমরা তাদের দ্বারাই জিম্মি হব। অন্তত এখনো যেহেতু আমরা সেই জিম্মি পর্যায় থেকে বের হতে পারিনি, আরেকটা বাজারে নির্বাচনের পরে আসলে সেই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে পারে। অসংখ্য ধন্যবাদ রাশেদা রৌনক খান। রেজনুল হক রাজা, কি বলবেন? আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে মানে বিএনপি যে দাবি করছে যে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বিদেশে বসে, আমরা দেখেছি যে আওয়ামী লীগও একটা দীর্ঘ সময় ধরে একই বয়ান আসলে তারা প্রচার করে গেছে। বিএনপি কি আসলে একই পথে হাঁটছে কিনা, নাকি আসলে কথার কথা, নাকি সত্যি আসলে ষড়যন্ত্র করছে, কি মনে করেন? ষড়যন্ত্র করছে কিনা জানি না, তবে বিএনপির মধ্যে একটা ভয় আছে, ভয় কাজ করছে, যেটা আমার কাছে মনে হয়। কালকেও তাদের দলের বর্তমান অ্যাক্টিং যিনি প্রধান তারেক রহমান, তিনি তার বক্তব্যে বলেছেন যে নির্বাচনে যত দেরিতে হবে তত সমস্যা বাড়বে, তত ষড়যন্ত্রকারীরা শক্তিশালী হবে। তো সো আমি মনে করি পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপির তো দাবিটা সে করবেই, কারণ সে জানে যে সে দীর্ঘদিন ধরে ইলেকশন করার মানে ফেয়ার ইলেকশনের জন্য সে চেয়েছে, কিন্তু সেই ইলেকশনে সে পায় নাই, মানুষও ভোট দিতে পারে নাই। বিএনপির সম্ভাবনা এবার খুবই উজ্জ্বল ক্ষমতায় যাওয়ার, 15, 16, 17 বছর অপেক্ষা করেছে। তো সেই হিসেবে তাদেরটা ঠিক আছে। আবার এটাও সত্য যে শুধুমাত্র নির্বাচনের জন্য এই পরিবর্তনটা ঘটে নাই। গত সেই বহু বছর ধরে আমরা যে রাজনৈতিক দলগুলোকে দেখছি, তাদের শাসন, আওয়ামী লীগের 15 বছর তো দেখলামই, তার আগে বিএনপি যে ক্ষমতায় ছিল তাদেরকেও তো মানুষ দেখেছে। সুতরাং একটা রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন চায়, শাসন ক্ষমতাতেও চায়। জনগণ যে দেশের মালিক সংবিধানে বলা আছে, সেটা কিছু মানে সবখানি পুরোপুরি প্রতিফলিত একটা মানুষের যে একটা শ্রদ্ধা, মানুষের যে অধিকার, সেটা তো মানুষ চায়। তবে দেখেন, সংস্কার অবশ্যই হওয়া দরকার, কিন্তু মুশকিল হচ্ছে যে সবচেয়ে বড় সংস্কার যেখানে হওয়ার কথা, মানে হতে যাচ্ছে, হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সংবিধান সংস্কার। সংবিধান যে ছাত্র নেতারা আন্দোলনের নেতৃত্ব দিল, তারা তো বলছে সংবিধান নতুন করে লিখতে হবে, এই সংবিধান চাই না, ফেলে দিতে হবে। আবার কেউ কেউ বলছে সংবিধান সংস্কার করতে হবে। কিন্তু এই সরকারেরই একজন উপদেষ্টা
যিনি সাবেক অ্যাটর্নি জেনারেল, বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন, তিনি কিন্তু বলেছেন সংবিধান সংশোধন করার ক্ষমতা একমাত্র জাতীয় সংসদ, আর কারো এই ক্ষমতা নেই। এটা পরিষ্কার করে তিনি বলেছেন। তিনি একজন আইনবিদ, সুতরাং তিনি ভালো জানেন। তাহলে আমরা সংস্কার এই সরকার কিভাবে করবে? অবশ্যই সংসদ লাগবে সংস্কার করার জন্য, স্পেশালি সংবিধানের ক্ষেত্রে যদি কিছু করতে হয়। তো সেই দিক থেকে বিএনপির দাবিটাও ঠিক আছে। বিএনপি কিন্তু তাই বলছে যে এই সরকারের খুব বেশি ম্যান্ডেট নাই সংস্কার করার, ম্যান্ডেট শুধুমাত্র জনগণের নির্বাচিত সংসদের হাতেই থাকে। তো সেই দিক থেকে বিএনপির যুক্তিটা আরো বেশি জোরালো হয়েছে। তবে আমি মনে করি যে দুটোর ব্যালেন্স করে কিছু কিছু জায়গায় সংসদ ছাড়াও তো সংস্কার অনেক জায়গায় করা যায়, প্রশাসনে করা যায়। তারপরে আপনার এই যে বাজারের কথা যেটা বলা হয়, আপনার শিক্ষা ব্যবস্থার, আমি আনফর্চুনেটলি শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য কোনো কমিশন হয় না এখানে। রাশেদা রওনক খান তিনি একজন শিক্ষাবিদ। শিক্ষা ব্যবস্থার মধ্যে যে গলদ, যে পরীক্ষা নিরীক্ষা গত 15 বছরে হয়েছে, এইটির একটা অবসান হওয়া দরকার, সেটি হয় নাই। এই সমস্ত কিছু কিছু জায়গায় কিন্তু পরিবর্তনটা দরকার, যিনি সংসদ ছাড়া হতে পারে। সেগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়াই ভালো। আমার মনে হয় যে এই সরকার, অনির্বাচিত সরকার, তাদেরকে আসলে অনেকে ঠিক গুরুত্ব অতখানি দিচ্ছে বলে আমার কাছে মনে হয়। যেমন ধরেন এই যে সিন্ডিকেটাররা, রাশেদা রওনক খান ঠিকই বলেছে, এত বড় একটা পরিবর্তনের পরে যে পরিবর্তনটা সোসাইটিতে দেশে আসার কথা ছিল, যে সবাই আমরা ভালো হয়ে যাব, কেউ দুর্নীতি করবে না, কেউ অসাধু অবস্থায় থাকবে না, কিন্তু কিছুই হয় নাই। কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং এই নির্বাচিত সরকার আসলে দরকার। তার আগে মোটামুটি যে সমস্ত জায়গায় সম্ভব সেই সমস্ত জায়গায় রিফর্ম করে তারপরে ইলেকশন দেওয়াটাই ভালো বলে আমার কাছে মনে হয়। জি, আমি একটু রাশেদা রওনক খান আপনার কাছে একটু সংক্ষেপে যেতে চাই। আপনি আসলে সংস্কারের কথা বলছিলেন, সেটি জরুরি, সেটি প্রয়োজনীয়, সেটি বলছিলেন। রেজওয়ানুল হক রাজাও তিনি বললেন যে একটি ব্যালেন্স করার কথা। আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন থাকবে যে এখন পর্যন্ত আসলে কোথাও আসলে দৃশ্যমান সংস্কারের প্রভাব বা সংস্কার চোখে পড়েছে কিনা? না, একদম যদি এক কথায় বলি, না, কোনো সংস্কারের চোখে পড়েনি। বা সংস্কারের যে ধরনের কথা শোনা যাচ্ছে, অর্থাৎ বয়ানটা, ন্যারেটিভসটা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি না। আপনি দেখেন, পুলিশ সংস্কারের কথা বলা হচ্ছে। আজকে যদি পুলিশ সংস্কারের কিছুটা বিন্দুমাত্র হতো, আজকে আজকে আপনি রাস্তায় দেখেন ঢাকা শহরে কি হলো অটোরিকশা চালকদের সাথে। আপনি দেখেন ন্যাশনাল কলেজের সামনে কি হলো, পুলিশ নিরুপায় হয়ে বসে আছে। তাই আপনি বলছেন যে পুলিশ সংস্কারের কথা আমরা বলছি, আমরা সবাই বলছি, বয়ান হচ্ছে, কিন্তু কোথায় পুলিশ সংস্কার? শিক্ষা সংস্কারের কথা, শিক্ষা কমিশন তো গঠনই হয়নি। তা কোথায় সংস্কারটা হচ্ছে? সংস্কার না হলে তাইলে রাষ্ট্র সংস্কারের কথা যে আমরা বলছি, এই যে বয়ানটা চালু হয়েছে, সেই বয়ানের তো আমরা কোথাও কার্যকারিতা দেখছি না। এবং কার্যকারিতা না থাকলে যেটা সমস্যাটা হচ্ছে, রাজা ভাই যেটা বললো, অনাস্থার একটি জায়গা নিশ্চয়ই তৈরি হয়। একদম গ্রহণযোগ্যতার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। মানে তখনই মানুষ গ্রহণযোগ্য ভাবে সরকারকে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় ভাববে, যখন দেখবে যে না, যে কারণে এই আন্দোলনটা হয়েছে সেটার একটা কোনো রকম কাঠামো আমরা দেখতে কিছু পাচ্ছি। না কিছু অন্তত আমরা দেখতে কাঠামোটা, পাচ্ছি। হ্যাঁ, কাঠামোটা পুরোপুরি ভাবে ভেঙে চুরে দেওয়া হয়েছে। হ্যাঁ, এতদিনকার যে কাঠামো ছিল, জি, রাষ্ট্রের তো একটা কাঠামো থাকে, অভ্যুত্থানের কারণে কাঠামোটা ভেঙেছে। কিন্তু কাঠামোটা ভাঙার সাথে সাথে ডিকনস্ট্রাকশনটা জরুরি ছিল, জি, অর্থাৎ বিনির্মাণ। সেটি কিভাবে রাষ্ট্র আবার বিনির্মিত হবে সেটা কিন্তু আর আমরা সেটি দেখছি না। সেটি একদম পরিষ্কার। দুজনেই থাকুন আমার সাথে, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। আরআরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন রেজওয়ানুল হক রাজা এবং ডক্টর রাশেদা রওনক খান। রেজওয়ানুল হক রাজা, এবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভুয়া ও মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কতটা নিতে পারবেন, নাকি আসলে এটি কথার কথা এক ধরনের? কারণ আমরা দীর্ঘদিন, অনেক দিন হয়ে গেল দেখছি প্রায়ই হচ্ছে ভুয়া মামলা, প্রতিহিংসামূলক মামলার কথা পাচ্ছি, আর বলা হচ্ছে যে না, এগুলো ব্যবস্থা নেবে, কিন্তু ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে না। সেগুলো অন্তত নিলেও সেটি চোখে পড়ছে না। কি বলবেন? না, সেটাই যে মামলার ঢল নেমেছিল আপনার এই আমাদের এই গণ অভ্যুত্থানের পর, ঢালাও ভাবে মামলা হওয়া, মামলায় যাকে খুশি তাকে আসামি করা, এবং দুঃখজনক ভাবে আমাদের সাংবাদিক কমিউনিটির অনেককেও এই মামলায় হত্যা মামলার আসামি করা হয়েছে, অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। তো সেই ঢলটা এখন একটু স্থিমিত হয়েছে, এখন আর নতুন করে খুব বেশি মামলা হচ্ছে না। কিন্তু এখন সরকার যে রোলটা নিচ্ছেন বা শক্ত করে কথাটা বলছেন, এটি আমরা ওয়েলকাম করি। কিন্তু এটি যখন মানে
ঘন ঘন মানে একদম গণমামলা হচ্ছিল, তখন এরকম একটা স্টেপ নিলে, শক্ত অবস্থান নিলে হয়তো সেই পরিস্থিতিটা এতটা খারাপ হতো না। তবে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো যদি সরকার, যেহেতু রিয়েলাইজ করেছেন যে মামলা যেটা হচ্ছে এটা একটা অ্যানার্কি তৈরি করছে, এটা সরকার যেহেতু বুঝতে পারছেন, সেইখান থেকে সেই পজিশন থেকে আশা করবো যে যে মামলাগুলো হয়েছে, মামলা তো হয়ে গেছে, এখন এই মামলার তো একটা নিষ্পত্তি হবে, সেটি একটা ইনকোয়ারি হবে, বা সেটি আদালতে যাবে, বা চার্জশিট দেওয়ার সময় অনেক সময় পরিবর্তন হয়। এই জায়গাগুলোতে যেন সরকার স্পেশালি কেয়ার নেয়, যাতে কোনো নিরপরাধ মানুষ যাতে এই ভিকটিম না হয়। মানে চার্জশিট দেওয়ার সময় তো নাম কারো থাকে, কারো বাদ করবে, বা বা কাউকে কেউ বাদ পড়লে, আসল অপরাধী বাদ পড়লে তাকে আবার ইনক্লুডও করা যায়। এটি তদন্তের উপর অনেকখানি নির্ভর করে। তদন্তের সঠিকভাবে যদি তদন্ত করা হয়, সেই জায়গাটায় সরকার যে যে মানে বডি ল্যাঙ্গুয়েজ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম, তিনি খুব সিরিয়াসলি কথা বললেন। আমরা আশা করব যে মামলা নিষ্পত্তি হওয়ার যে ধাপগুলি আছে, সেই ধাপগুলো যাতে প্রপারলি দেখা হয়, যাতে ন্যায় বিচার হয়, কেউ যেন ভিকটিম, কেউ যেন মানে বিনা অপরাধের শাস্তি না পায়, আহ, সেই জিনিসগুলো যাতে সিরিয়াসলি তারা দেখেন। এটার জন্য আসলে একটা কমিটি করে দেওয়া হয়েছে বলে শুনেছি। কিন্তু আপনি ঠিকই বলেছেন, আমরা দৃশ্যমান খুব বেশি কিছু যে দেখতে পাচ্ছি তা কিন্তু না। জি, ধন্যবাদ। আমি একটু ডক্টর রাশেদের কাছে যেতে চাই। ডেঙ্গু নতুন করে আবার একটা উদ্বেগের বিষয় হয়ে গেল। আমরা দেখলাম যে শীত চলে এসেছে, তারপরেও এবারে ডেঙ্গুর বেশ প্রকোপ। আজকে সারা দেশে 11 জন মারা গেলেন। সরকার, অন্তর্বর্তী সরকার, সেটিও সত্যি যে তার নানা দিকেই আসলে মনোযোগ দিতে হচ্ছে, কিন্তু এটিকে আসলে একটি নতুন করে মানে আরো বেশি মনোযোগ দেওয়া উচিত কিনা বা দিচ্ছে কিনা সেটা একটু জানতে চাই আপনার কাছে। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা একটা মৃত্যু ঘটলে আমরা অনেক বেশি কষ্ট পাই এবং দুঃখ পাই যদি কোনো রকম এই যে আহ আন্দোলনে মারা গেল যারা, বা বিভিন্ন সহিংস ঘটনায় এখনো যারা বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে, মারামারিতে মারা যাচ্ছে। কিন্তু ডেঙ্গু কিন্তু খুব নীরবে প্রতিদিন একটা ভালো, মানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এদিকে লক্ষ্য করছি না, কারণ এটা একটা রাজনৈতিক কোনো কারণে মারা যাচ্ছে না। হ্যাঁ, ফলে আমাদের মনোযোগটা এদিকে নাই, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, মানে একটা জায়গা যে ডেঙ্গুর মতো একটি যেটিকে আমরা কোনো না কোনো ভাবে আহ মানে মশার কারণে হয়, মশা নিধন করতে পারি, এবং এই মশা নিধনের বিষয়টা মূলত সাধারণত সিটি কর্পোরেশন গুলো করে থাকে। এখন যেহেতু এই মুহূর্তে সিটি কর্পোরেশনের মেয়ররা সেভাবে নেই, কিন্তু কাউকে দায়িত্ব দিয়ে আপদকালীন, এই যেহেতু একদমই একটা খারাপ অবস্থা হচ্ছে, প্রতিদিন 10-12 জন করে মারা যাচ্ছে, অতএব আমার মনে হয় যে এটা সরকারের লক্ষ্য করা উচিত। সিটি কর্পোরেশন গুলোতে যিনি দায়িত্বে আছেন, হতে পারে আমলাতান্ত্রিক জায়গায়ও যারা আছেন তারাও করতে পারেন, কিন্তু এই মশার ওষুধগুলো দেওয়া বা বাসা বাড়িতে যে বিভিন্ন ধরনের ডেঙ্গু মশার উৎপাদন হচ্ছে সেগুলোর ব্যাপারে সচেতন, আমরা সারা বছর যেটা করে থাকে সেটা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেভাবে। সেটা করা জরুরি, কারণ খুব নীরবে আমরা কিন্তু আমাদের আপনজনদেরকে হারিয়ে ফেলছি। এখন এই আপনজনদেরকে হারানোর পেছনে বা জন্য আমাদের যেই পরিমাণ সচেতনতা দরকার ছিল, আমরা কিন্তু সেদিকে লক্ষ্য করছি না। এটি খুব যার যাচ্ছে সে বুঝতে পারছে ডেঙ্গুটা আসলে কি, এবং আমরা ডেঙ্গুটা আসলে দেখলাম, কতটা ক্ষতিকর। গতকালও দেখলাম যে ডেঙ্গুতে সহপাঠীর মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু আসলে ওই হাসপাতালে হামলা এবং আশপাশের আরো 2টি কলেজ সেই সংঘর্ষে জড়িত হলো এসে। হ্যাঁ, এবং এখন যেহেতু দেশের পরিস্থিতি অনেকটাই এই ক্ষেত্রে ছাত্রদের ব্যাপারে একটা নাজুক পরিস্থিতি, তাদের কাছে একটা উদাহরণ তৈরি হয়েছে যে বিশৃঙ্খলার মধ্য দিয়ে আসলে একটা পরিবর্তন আসবে। এই উদাহরণটাকে তারা নেগেটিভলি অনেক ক্ষেত্রে অনেকে ব্যবহার করছে। এই ব্যবহার করতে না দেবার জন্য, ব্যবহার করার সুযোগ যেন না পায় সেজন্য হলেও সরকারকে সচেতন হতে হবে। এবং এই ডেঙ্গুর কারণে কিন্তু আরো অনেক শিক্ষার্থীর আক্রান্ত আছে এখন হসপিটালে, তাদের যে কোনো সময় যে কোনো রকম ডিটোরেট করতে পারে এবং খারাপ খবর আসতে পারে, তাতে করে মানে বিশৃঙ্খলা আরো তৈরি হতে পারে, অন্যান্য অন্যান্য হাসপাতালগুলো এভাবে আক্রান্ত হতে পারে। আপনি দেখেন আমাদের মতো একটি দেশে এই ধরনের হাসপাতাল তৈরি করা, হাসপাতালের পুরো কাঠামো ভেঙে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এটা কোনোভাবেই আসলে যে কোনো সরকারের কাম্য না। জন্য একটু কষ্টকর। আবার এগুলোকে তৈরি করা, জি, আবার এগুলোর পেছনে অনেক জি। টাকা ব্যয় করা বা একটা প্রকল্প হাতে নেওয়া, ফলে সরকারের খুবই এখন জরুরি ভাবে এই বিষয়ে ডেঙ্গুর লক্ষ্য দিকে রাখা উচিত যে মনোযোগটা। জি,
দেওয়া জি, একদম। অসংখ্য ধন্যবাদ। রেজানুল হক রাজা, শেষ দিকে চলে এসেছে, ডেঙ্গু নিয়ে আপনিও কিছু বলবেন কিনা? না, রাশেদ খান যা বললেন সেটাই। আমরা আমি প্রতিদিন আমাদের নতুন করে যখন খবর আসে সন্ধ্যার সময় 5 জন মারা গেল, এটা প্রতিদিন দেখি। এই যে প্যালেস্টাইনে ইসরায়েলের হামলা যেরকম প্রতিদিন কিছু না কিছু লোক মারা যাচ্ছেই নির্ঘাত, আমরা দেখে দেখে আসছি। এবং ডেঙ্গুর ক্ষেত্রেও দেখছি প্রতিদিন একটা ফিগার সন্ধ্যাবেলা আসে, 10 জন 12 জন 8 জন চলে যাচ্ছে। এবং এটা নিয়ে কোনো যে খুব বেশি কোনো উদ্যোগ, সিটি কর্পোরেশনের অভিভাবক নাই, মেয়র সাহেব নাই, ঠিক আছে, বাট ওখানে যে স্টাফরা আছে, এখন নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনি তো প্রশাসনের মানুষ। তারা কেন রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হন আমরা দেখেছি, প্রশাসন কেন ফেল করছে, তারা কেন সিরিয়াসলি দেখছেন না? এটা আমি তো কোনো উদ্যোগই দেখি না যে মশা নিধন করা বা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার জন্য। এটা অবশ্যই অবশ্যই এই জায়গাটায় জোর দিতেই হবে যদি জি, আমরা এটাকে মহামারীর পর্যায়ে যদি যাওয়ার না আগেই যেতে আসলে দিতে এই চাই, ব্যাপারে তাহলে উদ্যোগ নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ জি। ডক্টর রাশেদ রৌনক খান, রেজানুল হক রাজা, দুজনকেই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।